নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, তড়িতের কলমে, একটি দুর্দান্ত রহস্য গল্প। শেষ থেকে শুরু। গল্প পাঠে মৃন্ময় মান্না, অনির্বাণের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, সুরেন্দ্রর ভূমিকায় ইন্দ্রনীল কুমার, সুপ্রিয়ার ভূমিকায় বর্ণালী, বাগচিবাবুর ভূমিকায় সুদীপ্ত সরকার, রুদ্রর ভূমিকায় জয় ভট্টাচার্য ও পুলিশ অফিসারের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, তড়িতের কলমে, শেষ থেকে শুরু। শরৎকাল 2013। ডিটেকটিভ ট্রেনিং একাডেমি কিউ। 19 শতকে ইংল্যান্ডের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই একাডেমি বিখ্যাত গোটা পৃথিবীকে অসংখ্য উঁচু দরের গোয়েন্দা উপহার দেওয়ার জন্য। কিন্তু বর্তমানে এখানকার হলে ঘুরে বেড়াচ্ছে এমন এক ছাত্র যে খুব সহজেই ওদেরকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তার নাম অনির্বাণ ভট্টাচার্য। অধিকাংশ ছাত্রছাত্রী ওর প্রশংসায় পঞ্চমুখ। ওদের মতে অনির্বাণ এক অতুলনীয় পর্যবেক্ষণ ক্ষমতা ধারণ করে, যা একাডেমির ইতিহাসে এর আগে কেউ কোনোদিনও দেখেনি। ওরা বিশ্বাস করে অনির্বাণ অপরাধীর মতো করে ভাবতে সক্ষম। এমনকি শিক্ষকেরাও বাদ যান না। অনেক শিক্ষক অনির্বাণের দক্ষতায় একেবারে মুগ্ধ। ওর কেস সমাধানের দৃঢ়তা এবং দ্রুততা দেখে ওনারা মনে করেন এই ছেলে স্নাতক হওয়ার পর অনেক নাম করবে, পৃথিবীর অনেক অসমাপ্ত কেস এবং সমাধান করতে সক্ষম হবে। অনির্বাণ নিজে বড়াই করত, আমি মনে করি আমার মধ্যে একটা অনবদ্য ক্ষমতা রয়েছে, আর তাকে হাতিয়ার করেই আমি সারা জীবন একজন উত্তম ডিটেকটিভ হয়ে কাটাতে চাই। 5 বছর পর 2018 সালের শীতে মহানগর। আয়তনের দিক থেকে তুলনামূলকভাবে ছোট শহর হওয়া সত্ত্বেও এই শহরটি অন্যান্য বৃহত্তর মহানগরগুলোর তুলনায় তার সৌন্দর্যের দিক থেকে অনেক উঁচু। এই শহরটি একটি সাংস্কৃতিক উদ্যোগের উচ্চাভিলাষী প্রচেষ্টার মাধ্যমে তৈরি করা হয়েছে, যা সংস্কৃতির প্রবাহের সাথে সমৃদ্ধভাবে জড়িত। সংক্ষেপে এই শহরটি সংস্কৃতি এবং উদ্ভাবনের সংমিশ্রণ। কিন্তু একা সৌন্দর্য কখনো কাউকে সাজাতে পারে না। যেখানে সূর্যের আলো, সেখানেই বাড়িতে পাখির ঝাঁক। আর সেই ছায়াগুলো যখন রাতের নীরবতা থেকে বেরিয়ে আসে, যে অন্ধকার রূপগুলো সাধারণ মানুষ তাদের জীবনে কল্পনা করতে চায় না, তারা অন্ধকারকে রঙিন করে তোলে। সেই একটি রং পরের সকালে পাখিদের আলোড়িত করে। খাকি পোশাক পরা সিপাহীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয় এবং শুরু হয় লুকোচুরি খেলা। 9 মাস ধরে এমন লুকোচুরি খেলায় মেট্রোপলিটন সিআইডি 2 বার তিনি তার কাছে গেলেন, কিন্তু সে তার হাত থেকে পিছলে গেল। তিনি এখনো পর্যন্ত 5 জনকে পরকালের জন্য পাঠিয়েছেন, তবে অফিসাররা এখনো অপরাধীকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেন। 4 নভেম্বর 2018। 2 দিন বাদেই কালী পুজো। প্রতিটি গলি মায়ের আগমনের খবরে ব্যস্ত। শীতও প্রায় দোরগোড়ায়। এমন সময় ঘটল আরো একটা খুন, এবার মিলিয়ে মোট 6টা। এসিপি সুপ্রিয়া চৌধুরী মাথা সব সময় গরম থাকে, তাই আজকের মাত্রাটা বুঝতে অসুবিধা হলো না অফিসার সুরেন্দ্রের। অফিসার সুরেন্দ্রের বেশি দিন হয়নি এখানে, হয়তো 10 মাস মতো হলো চাকরি পেয়েছে। বয়স অল্প, 25-26 হবে। সাদাসিধে, খুব তাড়াতাড়ি ভুল করে এবং ক্ষমা চাইতে গিয়ে আরো সব ঘেঁটে ফেলে। দূর থেকে দেখলে আপনার ওকে একজন ইনভেস্টিগেটিং অফিসার হওয়ার যোগ্যই লাগবে না, কিন্তু বিশ্বাস করুন, ওর মধ্যে কিছু তো নিশ্চয়ই একটা আছে, না হলে এই চাকরি তো আর সহজে কেউ পায় না। মিস সুপ্রিয়া বয়স দেখতে গেলেও অফিসের অন্যান্য অফিসারদের থেকে অনেকটাই কম। এই ধরুন 29। সামান্য বেঁটে,
চুলগুলো ঘাড় অবধি ছোট করে ছাঁটা। সবসময় হালকা গোলাপি লিপস্টিক ব্যবহার করতে পছন্দ করেন। উনি নিজের কাজে ভীষণ দক্ষ, সব সময় সিরিয়াস থাকতে পছন্দ করেন। কেসে একটা ছোট্ট ভুল সে বরদাস্ত করে না, কিন্তু সুরেন্দ্রর ভুল সে এতদিন মাফ করেছেন। তবে আর নয়। ষষ্ঠ খুনের খবর পাওয়া মাত্র তিনি সোজা অফিসে এলেন। এই ভিকটিমের মৃত্যু আগের 5 জনের মতোই। টিম, বেরিয়ে পড়ুন সবাই। আমাদের অনুসন্ধানের ক্ষেত্র এবার মনে হয় বাড়াতে হবে। আমাদের সমস্ত গলিতে, সমস্ত ঘরে খোঁজ চালাতে হবে। গেট আউট অফ হিয়ার, কুইক। নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের একেবারেই নেই। আর আপনি মিস্টার দত্ত, আমি চাই আপনি এখানেই থাকুন। কেন ম্যাম? সুরেন্দ্র ভ্যাবাচাকা খেল। আমি ক্রাইম সিনে কোনোরূপ ননসেন্স চাই না। চুপচাপ এখানে থেকে কেসের ডিটেলস জমা করুন। আপনার জন্য এটাই ভালো হবে। অফিস টেবিলে মাথা গুজে বসে রইল সে। এত কিছু শোনার পরে ওর মনটা একটু অস্থির হয়ে পড়েছে। এতদিনের কাজে একটাও কেস ঠিকঠাক সমাধান করতে পারেনি সে। যদি তুমি কেসের কোনো কিনারা না করতে পারো তাহলে তোমার বিপদ আছে। হতে পারে এই টিম এ থেকে সরিয়ে তোমায় টিম ডি তে পাঠিয়ে দিল। তখন তোমায় বাচ্চাদের সাইকেল চুরির ইনভেস্টিগেশন করতে হবে। বলেন কি বাগচি বাবু? হায় রে কপাল! অশোক বাগচি অফিসের সবচেয়ে সিনিয়র, বয়স প্রায় 50 ছুঁয়েছে। সবাই বলে চাকরির শুরুতে তিনি অনেক ভয়ানক ভয়ানক অপরাধীদের বশ করেছিলেন। তাই টিম এ তে উনি রয়েছেন একজন পরামর্শদাতা হিসাবে। বয়সের কারণে ওনার ফিল্ড ওয়ার্ক করতে একটু সমস্যা হয়। মাথা চাপড়ে কোনো লাভ নেই। ভুলে যেও না, তোমার কারণে অপরাধী 3 বার হাত থেকে বেরিয়ে গেছে। দুবার? কিন্তু আমি তো অনেক চেষ্টা করেছি কেসের তথ্য জোগাড় করার, কোনো কিছুই যে পাইনি। এবার তুমি যদি ভোর 4টে লোকের বাড়িতে যাও জিজ্ঞাসাবাদ করতে, তাহলে কে তোমায় কিছু বলবে শুনে? তোমার এই বোকামিগুলোই তোমার বিপদের মুখ্য কারণ। আমি বুঝতে পারি না তুমি ইনভেস্টিগেশন অফিসার হতে গেলে কেন। তোমায় একেবারেই মানায় না। দয়া করে এরকম মজা করা বন্ধ করুন। একদিকে সিরিয়াল কিলারের ভয় মহানগরী কাতরে রয়েছে, আর আমি নিজের মূর্খামির জন্য কিচ্ছু করতে পারছি না। সত্যি আমি এই কাজের যোগ্য নই। হাসি থামিয়ে হাতে খবরের কাগজ তুলে নিলেন মিস্টার বাগচি। তোমরা সত্যি অনেক দিন লাগিয়ে দিচ্ছ। যদি ও থাকতো তাহলে নিমেষে হয়ে যেত সমাধান। আপনি কার কথা বলছেন? আছে একজন ডিটেকটিভ, প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ? কোনো সাধারণ ডিটেকটিভ নয়। সে অত্যন্ত সমর্থ এবং অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা। কম কথা বলতে পছন্দ করে এবং একটা অ্যাপার্টমেন্ট ম্যানেজ করেন। অবশ্য সেখানে তিনি অনলাইন থাকেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আর তুমি একটু দেখে কথা বলো, বোকার মতো কোনো প্রশ্ন করে বসো না আবার। তিনি ডিটেকটিভের একটি ছবি সুরেন্দ্রের হাতে তুলে দিলেন। তার পেছনে লেখা ছিল ওর নাম এবং অ্যাড্রেস। 6 নভেম্বর 2018। চারদিকে বাজনা বাজছে এবং রাস্তায় ফাটছে বাজি। তবুও কাজের জন্য সুরেন আর চাইলেও ছুটি নিতে পারে না। 2-1 গলি ঘুরে ফিরে সে অবশেষে অশোকবাবুর বলা ঠিকানায় এসে পৌঁছায় সুরেন। তার সামনে এক প্রকাণ্ড উঁচু 4 ফ্লোরড অ্যাপার্টমেন্ট। গায়ে মেসন দু ভট্টাচার্যের নাম নিয়ে সসম্মানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই সম্মান যেন সময় হারিয়েছে। সকল জানলা আর ব্যালকনিগুলোয় লোটন গাছ নিজেদের আশ্রয় করেছে এবং দেওয়ালের গায়ে যেন জন্ডিস হয়েছে। তা থেকে রং খুলে খুলে পড়ছে।
কতকাল যে তাতে কাজ হয়নি ভগবানই জানে। আর একবার ঠিকানা মিলিয়ে সুরেন্দ্র প্রবেশ করল। মনের দ্বিধা নিয়ে ভেতরে ঢুকল। সে দেখল বিল্ডিংটা বাইরে থেকে যতটা ফ্যাকাশে, ভেতর থেকে ততটাই নিষ্প্রাণ। গ্রাউন্ড ফ্লোরের দেওয়াল বাতিগুলোর বয়স হয়ে এসেছে এবং সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট খাঁ খাঁ করছে। গোটা বিল্ডিং জুড়ে একটাও মানুষের সাড়া নেই, কেমন যেন ভুতুড়ে লাগছে। এখানে কি আদৌ কোনো জীবিত মানুষ বাস করে? মনে মনে এসব ভেবে গায়ে কাঁটা দিয়ে উঠল সুরেন্দ্রের। মোবাইলের টর্চ জ্বালিয়ে সে সিঁড়ি ধরল। লিফট ছিল, কিন্তু কোনো কারণে সেটা কাজ করছিল না। প্রথম তলার ঘরগুলো সম্পূর্ণ জনমানব শূন্য। উপরের বাকি দুটো তলার ঘরগুলো দেখে মনে হলো সেখানে হয়তো কেউ থাকে, কিন্তু অনেকবার ডাকার পরেও কারো সাড়া মেলে না। তৃতীয় তলার প্রথম 4টে ঘর বাইরে থেকে আটকানো, আর তার পরের ঘরটার দরজায় লেখা ম্যানেজার্স অফিস। পাশেই কলিং বেল। বেল বাজাতে সুরেন্দ্র খেয়াল হলো, আচ্ছা, উনি অ্যাপার্টমেন্ট চালাচ্ছেন? মানে কি তিনি গোয়েন্দাগিরি ছেড়ে দিয়েছেন, নাকি কেস পান না আর? না, মানে যদি দ্বিতীয় কারণটা হয় তাহলে তো মন্দ না, আমার কাজও হয়ে যাবে, আর উনি পারিশ্রমিক চাইলে সেও দেওয়া যাবে না হয়। কিন্তু ওনাকে এই কেসের কথা বললে উনি নিশ্চয়ই না বলতে পারবেন না আর আমাদের। কোটের কলার ঠিক করে সুরেন্দ্র হাসি মুখে দাঁড়ালো। কিছু পরে ঘরের দরজা আলতো করে খুলে ভেতর থেকে কেউ একজন বলল, I am not interested. Go, clean your ass yourself. সুরেন্দ্র শুনে হাঁ হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আপনি মনে হয় আমায় ভুল কিছু ভাবছেন। আপনি ভালো করে দেখুন, আমি হয়তো সে নই। কারো কাছে সাহায্য চাইতে এলে কিভাবে সাহায্য চাইতে হয় সর্বোপরি সেটা জানা উচিত। এই আপনি অফিসার কি করে হলেন? হ্যাঁ, আরে বাবা, আমার কাছে না এসে মন্দিরে গেলে বোধহয় ভালো হতো আপনার জন্য। সুরেন্দ্রের আশ্চর্য ভাব এখনো কাটল না। দেখুন, আমি মহানগর সিআইডি ব্যুরো থেকে আসছি। আমার নাম সুরেন্দ্রনাথ দত্ত। আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আমি এটা বলে দুঃখিত অফিসার, কিন্তু আমার তোমার সঙ্গে কোনো কাজ নেই। গুড বাই। দরজা বন্ধ হয়ে যাবে বুঝে সুরেন্দ্র ফট করে বলল, কিন্তু আমার মনে আছে আমায় অশোক বাগচি মহাশয় পাঠিয়েছিলেন আপনার সাথে দেখা করার জন্যই। অশোকবাবু পাঠিয়েছেন? ব্যক্তি বিনা বিস্ময়ে দরজা বড় করে খুললেন। অশোকবাবু সুরেন্দ্রকে যে ছবি দিয়েছিলেন তার পিছনে লেখা ছিল, অনির্বাণ ভট্টাচার্য, 5 বছর আগে, 9/6 স্মৃতি রোড। সেই ছবি চোখের সামনে ধরে সুরেন্দ্র প্রভূত বিস্ময় দরজা খুলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির সঙ্গে মিল খোঁজার চেষ্টা করল। তার সামনে ব্যক্তিটাই কি অনির্বাণ ভট্টাচার্য? তার 5 বছর আগেকার ছবি তার বর্তমানের সঙ্গে বিন্দু মাত্র মেল খায় না। তার চেহারা কেমন যেন অদ্ভুত লাগলো সুরেন্দ্রর কাছে। চুলগুলো তার অনেক বড়, কত বছর তা কাটেনি সেটা জানা নেই। বিশাল ঘন চুলগুলো চোখ দুটো পুরোপুরি ঢেকে রেখেছে, শুধুমাত্র বাঁ চোখের মনির কিছু অংশ দেখা যায়, তাও নিস্তেজ। এমনকি একটা মরা মাছের চোখও এর থেকে বেশি দীপ্তিময় মনে হয়। সুরেন্দ্র তাকে প্রশ্ন করল, আপনি কি অনির্বাণ ভট্টাচার্য? আপনি এতক্ষণ না জেনেই আমায় প্রশ্ন করছিলেন? না, মানে আমি কোনো প্রশ্ন এই পর্যন্ত, মানে আমি আপনাকে আগে দেখিনি তো, তাই মানে ভেতরে গিয়ে কথা বলতে পারি? হ্যাঁ, শিওর, আসুন, ভেতরে আসুন। ঘরের ভেতর ঢুকে সুরেন্দ্র এদিক ওদিক ভালো করে কিছু চোখে পড়ার মতো সেখানে আছে কিনা দেখতে চেষ্টা করল। বসবার বা শোবার মতো একটা সোফা কাম বেড, খালি ঈষৎ পরিষ্কার মেঝে, টিমটিম করে জ্বলা 3টে লাইট, আর ঘর ভর্তি অন্ধকার। জানালা আছে, কিন্তু সূর্যের আলো তাদের সঙ্গে ঝগড়া করে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি অশোক বাবুকে কেমন ভাবে চেনেন? অনির্বাণ পেছনে না ঘুরেই জবাব দিল, আমি ওনার ছেলের সঙ্গে একই স্কুলে পড়তাম। ও আই সি, তাই তিনি কি? হঠাৎ সুরেন্দ্র লক্ষ্য করল পায়ের ঠিক নিচে বেড়াল, একটা আস্ত কালো ছোপওয়ালা সাদা বেড়াল। তার পায়ের সামনে এসে মরার মতো চিত হয়ে পড়ে আছে, আর একটু হলেই তার উপর পা তুলতো সে।
এ এমন পড়ে আছে কেন? ওটার নাম মেনি। এই অশোক বাগচি না আমার জন্য একটা মাথা ব্যথা ছাড়া আর কিচ্ছু নয়। এই আইটেমটা তারই দান। জন্মদিনে উপহার দিয়েছিলেন আমার একাকিত্ব কাটানোর জন্য। বিড়ালটা কি মারা গেছে? না, সে ঘুমোচ্ছে। মেনি এভাবেই ঘুমোয়। কারোর বাড়ির বেড়াল এমনভাবে ঘুমোয় বলে সুরেন্দ্র জানা ছিল না। ভাব করে সোফায় মুখ গুঁজে শুয়ে পড়ল অনির্বাণ। আপনার কি শরীর খারাপ? না, খুব ঘুম পাচ্ছে। এই সোফায় বেশ ভালো ঘুম হয়। আমি এর নাম দিয়েছি দ্য বেড অফ স্লথ। এই সোফা আমার দুঃখ এবং লড়াইয়ের কথা খুব ভালোভাবে জানে, তাই আমি এর কাছে নিশ্চিন্ত অনুভব করি। লোকটাকে সুরেন্দ্রর ঠিক সুবিধা লাগলো না। এই ঘরে থাকতে আপনার ভালো লাগে? কেমন গুমোট, জানলাগুলো তো খোলাও নেই। টিভি কিংবা কোন রকম ইন্টারনেট অ্যাক্সেসও এখানে পাবেন না। তার মানে আপনার কাছে কোনো স্মার্টফোন অথবা কম্পিউটার নেই? আমি বহির্জগৎ থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রেখেছি। পৃথিবীতে কোথাও নতুন কিছু আর নেই। নতুন কিছুই কি আর নেই? আমায় প্রশ্ন করে কোনো লাভ নেই। আপনি সময় কাটান কি করে? ঘুমিয়ে থেকে। আপনার অ্যাপার্টমেন্টে তো অনেকেই থাকে বলে মনে হয়, তাদের সঙ্গে তো সময় কাটাতে পারেন। শেষ কবে দেখা করেছিলাম মনে নেই। সে কি, আপনি তাদের কাছে ভাড়া নেন না? খামে ফুরে দরজা নিচ দিয়ে গলিয়ে দেয়। আচ্ছা, তাহলে ঘরের ভেতরে? আমায় দেখে আপনার মনে হয় না আমার দুর্দশা চলছে? তা হয় বই কি, কিন্তু আমার জীবন একটা ট্র্যাজেডি। জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, আর দূর থেকে দেখলে কমেডি। আহ, আপনার এসব লেমঝুক বন্ধ করুন। আমি আমার কেরিয়ারের একদম রক বটমে রয়েছি। আপনার ট্র্যাজেডি সম্পর্কে যদি একটু আমি বলতে চাই না। আচ্ছা আচ্ছা, সে ব্যাপারে বিরক্ত করছি না। আচ্ছা, আপনার কোনো হবি টবি নেই? নিজেকে অনেকবার বিভিন্ন রকমের চ্যালেঞ্জ দিয়েছিলাম। যেমন? একবার 100 মিটারের একটা স্কার্ফ বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু 90 মিটারের পর আর ধৈর্য রইল না। সুরেন্দ্র এটা ভেবেই অবাক হলো যে তিনি কি 90 মিটার বানিয়ে ফেলেছিলেন সত্যি। আর একবার আমি মাথা থেকে খসে পড়া চুলের নামকরণ করেছিলাম, কিন্তু সেখানেও সেই একই সমস্যা। সুরেন্দ্রকে হাঁ হয়ে থাকতে দেখে অনির্বাণ বলল, বুঝতে পারলেন আমি কি বললাম? আরে আমি কোনো কাজের নই, আমি শুধু সময়ের সাথে পড়া মরছে। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে এখন আসুন, আর অশোক বাবুকে আমার তরফ থেকে হাই বলবেন। একেবারেই নয়, আমি এখানে এসেছি আপনার সাহায্য চাইতে। আই রিফিউজ। কিন্তু আমি এখনো এই ব্যাপারে। দেখুন, আপনি কিন্তু প্রথম নন। হ্যাঁ, এর আগে অশোক বাবু সুপারিশে অনেকে আমার কাছে এসেছেন। তারাও আপনার মতো নিজের নাম করার জন্য এখানে ছুটে এসেছিল। আমি তাদের সকলের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছি। আপনিও বাদ চান না। অশোকবাবু হয়তো চান আমি আবার কাজ শুরু করি, কিন্তু আমি তা চাই না আপাতত। অশোকবাবু তার কারণও ভালোভাবে জানেন। তাহলে আপনি আমাকে সাহায্য করবেন না? একটা কথা আর কতবার বলবো বলুন তো? কিন্তু অশোকবাবু যে বলেছিলেন আপনি এই কেসে আমায় সাহায্য করবেন। কোন কেস? আপনি জানেন হয়তো আমাদের শহরে লাগাতার 6টা খুন হয়েছে। তা আমি জানি না, আর জানতেও চাই না। পুরোটা আমার সামনে খুলে বলবার কোনো দরকার নেই। সেটা নেহাত বোকামির কাজ হবে, যদিও আপনার কথাবার্তা থেকে তো স্পষ্ট প্রকাশ পায়। আমি এখন কোনো কেস নিই না, তাই কোনো কেস সমাধান হওয়া না হওয়ায় আমার কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু কেন নেই? মানুষ একের পর এক খুন হচ্ছে, আর তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আমি পরোয়া করি না, আমার সেটা কাজও নয়। সুরেন্দ্র তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সে বোঝে এনার দ্বারা কোনো কাজের কাজ কিছু হবে না। সে মিথ্যেই আশা রেখেছিল। এরকম ব্যক্তি কোনোদিন সঠিক ডিডাকশন করতেই পারে না। রাগের মাথায় সে বলল, অশোকবাবু যাই বলুন, আমি ঠিক বুঝে নিয়েছি আপনি আমার চেয়েও অদক্ষ। এবার আমার অনুমতি দিন, আমি চললাম, নমস্কার। সুরেন্দ্র ফেরার পথ ধরলেন। অনির্বাণ সোফা থেকে মাথা তুলে বলল, আবার কি মন্দিরে যাবেন? তা ভালো, এখানে না এলেই পারতেন। সুরেন্দ্রর পা থেমে গেল। অবাক চোখে সে প্রশ্ন করল, 1 মিনিট, আপনি কিভাবে জানলেন যে আমি মন্দির থেকে আসছি? আপনার সম্পূর্ণ শরীর বলছে। আপনি তো পুজো দিয়ে এলেন। আপনার গা থেকে এখনো ধূপধুনোর সুবাস। আমার এই বন্ধ ঘর থেকে তা কোথাও পালাতে পারেন।
আপনার বাম দিকের বুক পকেট থেকে উঁকি দেওয়া ফুলের পাপড়ির ছোট্ট টুকরোটা, আর আপনার প্যান্টের ডান পকেটে আপনার পায়ের ছন্দ মিলিয়ে সুর তোলা খুচরো টাকাগুলো সবই বলে দিচ্ছে। ব্রিলিয়ান! কিন্তু আপনি একবার দেখে এত কিছু লক্ষ্য করলেন? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আপনার হাবভাব দেখে একেবারেই মনে হয় না আপনি এই শহরের লোক। নিশ্চয়ই কোনো প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে এখানে চাকরি পেয়েছেন। চাকরি পাওয়ার আগে বাড়ির বাহ্যিক সকল কাজকর্ম করেছেন, চাষবাস ইত্যাদি। তাই আপনার শরীর বেশ শক্তপোক্ত, যদিও জিম করলেও হয়, কিন্তু এতটাও নয়। আপনার বয়স অনেক কম, বেশি দিন হয়নি চাকরি পেয়েছেন। বলার আগে ক্ষমা চাইছি, হয় আপনি চাকরি সুপারিশে পেয়েছেন, না হলে বাবার জায়গায়। আপনার চোখ মুখ বলছে দ্বিতীয়টাই ঠিক। কোনো কথা আপনি গুছিয়ে বলতে পারেন না, কিংবা দুবার ভেবে বলেন। অর্থাৎ একটা রেসপেক্টেড সোসাইটিতে আপনি বড় হয়েছেন। যে কেসটা আপনি নিয়েছেন সেটা আপনার প্রথম কেস। সমাধান করতে না পারলে হয়তো ছাঁটাইয়ের ভয় আছে। মাথা খাটাতে গিয়ে সব খেটে ফেলেন, তাই আপনার পেপার ওয়ার্ক প্রচুর। সেজন্যই হয়তো 2-3 রাত ঠিক করে ঘুমও হয়নি, ভয় এবং চিন্তায়। চোখের নিচে একেবারে কালি পড়ে গেছে। সুরেন্দ্র একেবারেই হতভম্ব। তার মনে আর কোনো দ্বিধা নেই, তার সবটা এবার পরিষ্কার। সে তার সকল চিন্তা ভাবনা পরিবর্তন করে নিল। সে স্থির করল তার এনাকেই দরকার। কেমন রোবটের এক দেখাতেই হুড়হুড় করে সব বলে দিলেন ইনি পারবেন তার সারথি হতে। আপনার প্রত্যেকটি পর্যবেক্ষণ একেবারে নিখুঁত। আমি আপনার কাছে সাহায্য চাইছি, আমায় সাহায্য করুন। আমি হাত জোর করছি অনির্বাণ বাবু। আমি আগেই আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। সুরেন্দ্র এবার তাকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। দেখুন অনির্বাণ বাবু, একটু বোঝার চেষ্টা করুন। বাইরে একটা সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, একের পর এক নিরীহ শহরবাসীকে খুন করছে সে, আর আপনি বলছেন আপনি সাহায্য করতে পারবেন না। কেন অনির্বাণ বাবু, কেন? আমি আপনাকে শেষবারের মতন বলছি, আমার ঘরে কেস সম্পর্কে আলোচনা বন্ধ করুন। আমার অস্বস্তি হচ্ছে। ঠিক তখনই সুরেন্দ্রের ফোনটা ভাইব্রেট হতে লাগলো। ফোনটা তোলা মাত্রই অনির্বাণ সেটা ধরে ঘরের এক কোণে ছুঁড়ে দিল। ক্ষতি হলো কিনা তা বোঝা না গেলেও স্পিকার অন হলো কলের। ফোনের ওপাশ থেকে সুপ্রিয়া বলে চলল, আপনি স্মৃতি রোডে কি করছেন? যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুন। সপ্তম খুন হয়ে গেছে। আমি লোকেশন শেয়ার করছি, জলদি ক্রাইম সিনে পৌঁছে আমার রিপোর্টটা করুন। ফোনটা কেটে গেল। অনির্বাণের এরকম ব্যবহারে সুরেন্দ্র এক প্রকার বিরক্তই হলো। সে উঠে ফোনটা পকেটে ঢোকালো আর বলল, এহেন আচরণের কারণ আমার জানা নেই, কিন্তু এখন আমায় যেতে হবে। আপনি সাহায্য করবেন আমি ভেবেছিলাম, কিন্তু দুর্ভাগ্য। এখন চলি অনির্বাণ বাবু, নমস্কার। উল্টো দিকে মুখ ঘোরাতে না ঘোরাতেই অনির্বাণ বিশাল এক গর্জন করে উঠল। আপনাকে এতবার বারণ করলাম যেখানে কোনো কেস সম্পর্কে আলোচনা করবেন না, তবু আপনি আমার কথা শুনলেন না। আপনি জানেন না, অসমাপ্ত কেস সম্পর্কে টের পেলেই আমার শরীর সমাধানের খিদে ব্যক্ত করে, এবং সেটাকে আমি কন্ট্রোল করতে পারি না। আমি কেস নিতে চাই, কিন্তু আমাকে বাধ্য হয়েই না বলতে হয়। আমি তো সেটাই তখন থেকে জানতে চাইছি, কেন? ভয়, বুঝলেন? ভয়। আমার জীবনের মূল লক্ষ্যটাই ছিল রহস্য উদ্ঘাটন করা। কোনো কেস থাকবে না অসমাপ্ত, এটাই ছিল আমার মূল মন্ত্র। কিন্তু আমার মধ্যেকার মারাত্মক রোগ আমায় সেগুলো এড়িয়ে চলতে বাধ্য করে। আমি বাইরে এলেই সমস্যার সম্মুখীন হতে হবে। আমাকে এই কারণেই সমাজ থেকে, বাইরের দুনিয়া থেকে দূরে থাকতে হয়েছে এতগুলো বছর। ডিটেকটিভ হিসাবে আমি একজন ট্র্যাজিক চরিত্র, তাই সেটা আমার না হওয়াই ভালো। আমি সূর্যের আলোর তলায় আবার মানুষের সর্বনাশ করতে চাই না। আমার এই ভাবনাই আমাকে এখানে আটকে রেখেছে কোনো জেলখানার কয়েদির মতো, এবং আমি মুক্ত হতে চাইছি না। এই রোগের ওষুধ আমায় কোনো ডাক্তার দিতে পারবে না। তার কথা শুনে সুরেন্দ্রের মনে হলো সে ক্ষোভ প্রকাশ করল। তার জীবনে ঘটে যাওয়া কিছু ভাগ করা যাবে না এমন মুহূর্ত রয়েছে যা তাকে অনেকগুলো বছর কষ্ট পাইয়ে এসেছে। কিছু না ভোলা স্মৃতি তাকে প্রতিদিন দংশন করে। সুরেন্দ্র তার প্রতি করুণা অনুভব করল। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। শুনে ভালো লাগলো। আপনি এখন আসুন, আমার একটা লম্বা ঘুম দিতে হবে।
ঘুম কাটলে আমি এই সব কিছু ভুলে যাব। সুরেন্দ্র এতে ভীষণ উত্তপ্ত হয়। না, আপনি পারবেন না। যদি ঘুমোলেই সব হয়ে যেত তাহলে আপনার খারাপ স্মৃতিগুলো তো কবেই মুছে যেত। আমার কথা শুনুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনি চলুন আমার সাথে, কথা দিচ্ছি আমি আপনার পাশে থাকব। আমি আপনাকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করব। আপনার অফারটা দারুণ, কিন্তু আমি এতে আগ্রহী নই। কেন কেন আপনি আপনার প্রতিভাকে এভাবে নষ্ট করছেন? এতে কোনো লাভ তো আপনি করতে পারছেন না। যদি আপনার মতো ক্ষমতা আমাদের থাকতো তাহলে আমরা এই সিরিয়াল কিলারকে কবেই খুঁজে বের করে দিতাম। লাভ ক্ষতি দেখে পৃথিবীতে বাঁচা যায় না। আমি যেটা বলছি আপনি সেটা বুঝতেই পারছেন না। না, বরং আপনি বুঝতে চাইছেন না অনির্বাণ বাবু। আমি বলছি, আমি আপনার রোগ থেকে সেরে উঠতে আপনাকে সাহায্য করব। আমার উপরে ভরসা রাখুন, আমি সম্পূর্ণ রূপে আপনার পাশে থাকব। আরে আপনি বোকার মতো জেদ করছেন। হ্যাঁ, করছি। আপনি আপনার শেষ উত্তরটা আমায় জানান। অনির্বাণ কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, আমি রাজি, কিন্তু এই প্রথম এবং শেষ। তারপর কিন্তু আমাদের রাস্তা আলাদা। দ্বিতীয়বার আপনার সঙ্গে আমার দেখা না হওয়াই ভালো। আর হ্যাঁ, যতক্ষণ আমি আপনার সঙ্গে আছি আমার উপর নজর রাখবেন এবং একেবারে চোখ সরাবেন না। ঠিক আছে, আমি রাজি আপনার শর্তে। এখন আসুন, আমার গাড়ি নিচেই আছে। মাথা খারাপ? অনেকদিন বাইরের হাওয়া লাগাইনি, আমি হেঁটে যাব। আমার শুধু জায়গাটা বলুন, আমি একটু দৌড়বো। উইন্ড গার্ডেন পার্ক। স্মৃতি রোড থেকে পার্কের দূরত্ব 15 মিনিটের ছোটা পথ। অনির্বাণ 10 মিনিটে পৌঁছল। পিছনে হাঁপাতে হাঁপাতে সুরেন্দ্র এসে বলল, এত তাড়াতাড়ি পা চালান কিভাবে? আপনার কি মনে হয় বাড়িতে আমি এমনি বসে থাকি? প্রত্যেক দিন কসরত করি, না হলেই হাড়ে জং ধরে যাবে। কিন্তু আপনি এইটুকুতেই হাঁপিয়ে গেলেন যে? এই স্যুট পরে ছোটা যায় মশাই? আপনি পায়জামায় আছেন তাই আপনার সম্ভব। পার্কটি অত বড় নয়। পশ্চিমে বাচ্চাদের খেলার স্লাইড থেকে পূর্বে মিনি ফুটবল গ্রাউন্ড নিয়ে পুরো পার্কটা প্রায় 100 থেকে 150 একরের মধ্যেই সীমাবদ্ধ। পার্কের মাঝে রয়েছে একটা বুড়ো বট গাছ, ডালপালা মেলে সাধনায় মগ্ন। তার নিচেই কয়েকজন পুলিশ অফিসারকে দেখা যাচ্ছে। তাদের দিকেই এগিয়ে গেল দুজনে। বুড়ো বটের পিছনে পড়েছিল সপ্তম শিকার। 1 বছর 45-এর ভদ্রলোকের মৃতদেহ চোখ মুখ বিস্ফারিত হয়ে রয়েছে। এনার কাছ থেকে পাওয়া বিজনেস কার্ড থেকে জানা যায় ইনি একজন ব্যবসায়ী ছিলেন। নাম সরস্বতী বংশী। স্টক ইনভেস্টমেন্ট এবং মার্কেটিং এর টিপস দিতেন। আমরা একটা পার্টির ইনভিটেশন কার্ডও পেয়েছি। পার্টিটা ছিল গতকাল। খবর নিয়ে জেনেছি গতকাল উনি সেখানে উপস্থিত হননি। স্ট্রেঞ্জ। অনির্বাণ সোজা লাশটার মুখের দিকে ঝুঁকে পড়ে এবং লাশের সাথে কথা বলতে আরম্ভ করে। আমি আপনার জন্য দুঃখিত বংশীবাবু, কিন্তু আপনার লাশ এবং এই জায়গার সাথে এই কেসটা ঠিক খাপ খায় না। কিছু একটা মিসিং এখানে। এইরকম একটা জায়গায় একজনের জলে ডুবে মরা দেহ, না, এটা সাজানো ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু আমি এটা দেখে অবাক হলাম যে আপনি এত সহজে আপনার মূল্যবান জিনিসগুলো অপরিচিত কাউকে দিয়ে দিলেন এবং প্রতিরোধ করলেন না। এ হয় না। অফিসার সেসব শুনে বলল, অদ্ভুত, ইনি কে স্যার? ভ্যাবাচাকা খাওয়া সুরেন্দ্র বলল, ও আমার বন্ধু। আপনি কি ওনার সাথে কেসের ডিটেলসগুলো শেয়ার করেছেন? না, আমি এরম কিছুই করিনি। বরং আমিও অবাক যে। এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। বংশীবাবু আমায় বলতে চাইলেন, তাই পারলাম। হাঁ হয়ে তাদের দাঁড়িয়ে থাকতে দেখে অনির্বাণ মুচকি হেসে বলল, এই দেখুন, এনার মুখ থেকে বেরোনো সাদা ফেনা বলছে এটা গতকালের কাজ। শরীরে কোনো ক্ষত চিহ্নও নেই, ডুবেই মারা গেছেন, এটা পরিষ্কার। এনার পোশাকের দিকে লক্ষ্য করুন, পিটার ইংল্যান্ডের স্যুট এবং ব্লেজার, তাও আবার রেড ইন কালার। দাম তো ভালোই আছে বলতে হয়। মা হাতে ট্যান দেখছেন, ঘড়ি ছিল, এখন নেই, চুরি গেছে। আপনারা শুধু বিজনেস কার্ড পেয়েছেন, ওয়ালেট পেয়েছেন কি? না। তাহলে সেটাও গেছে। আচ্ছা সুরেন্দ্রবাবু, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে।
আগের খুনগুলোর সঙ্গে এই খুনের কোনো মিল আছে কি? হ্যাঁ, প্রায় সবটাই। এর আগে 6টা লাশও আমরা এমনই পাই। শরীরে কোনো ক্ষত নেই, হাতাহাতির কোনো চিহ্ন নেই, শরীরের মধ্যে কোনো প্রকার ড্রাগ অথবা অ্যালকোহল জাতীয় কিছু মেলেনি। সবার পকেট ছিল ফাঁকা। জলহীন ক্ষেত্রে দেহ আবিষ্কার হয়। লাশগুলো মৃত্যু সম্পর্কে যে জানতে পারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে সে বিষয়টা বোঝা বড় শক্ত। দেখে মনে হচ্ছে যেন ম্যাজিক। আমরা অনেক চেষ্টা করেও উপায় এবং খুনির পরিচয় কোনো কিছুই উদ্ধার করতে পারিনি। অনির্বাণ কিছুক্ষণের চিন্তার পর বলল, ম্যাজিক নাকি সবই চোখের ভুল? এই 7 জন ভিকটিমের মধ্যে কোনো মিল ছিল কি? সকলেরই পুরুষ হওয়া ছাড়া অন্য কিছুই চোখে পড়ে না। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, আগের লাশগুলো কোথায় কোথায় পাওয়া গেছে সেটা দেখতে পারি কি? হ্যাঁ, কেন নয়। সুরেন্দ্র ইশারায় অফিসারকে ম্যাপ আনতে বললেন। অফিসার স্বল্প সময়ের মধ্যেই ট্যাব হাতে ফিরে এলো। সুরেন্দ্র অনির্বাণকে লোকেশন মার্কড ম্যাপ ধরালে সে 10 মিনিট খুঁটিয়ে সেটা দেখতে লাগলো। ম্যাপটি ছিল সাধারণ, কিন্তু তাতে দাগ দেওয়া ছিল স্থানগুলিতে। কে কোথা থেকে বেরিয়েছিল সেটি হলুদ রঙে, তাদের গন্তব্য সবুজ রঙে এবং তাদের পাওয়া লাশ লাল রঙে গোল করা চিহ্নিত করা ছিল। 7টি মৃতের একজন মৃত্যুর আগের দিন ডেটে, একজন অনুষ্ঠানে, একজন বিশিষ্ট সভায়, একজন কলেজ রিইউনিয়নে, একজন জন্মদিনে এবং অন্তিম ব্যক্তি পার্টিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। আফসোস, কেউ তাদের সফল হয়নি। যাত্রাপথে উধাও হয়ে পরের দিন তাদের মৃতদেহ পাওয়া যায়। অনির্বাণের মুখে ছোট্ট হাসি খেলল। আপনারা সব জায়গা ভালো করে খুঁজে দেখেছেন? সে আর করিনি ভাবছেন? তন্ন তন্ন করে খোঁজার পরেও ডিপার্টমেন্ট কিচ্ছু বের করতে পারেনি। ভাবার বিষয়, যথেষ্ট ভাবার বিষয়। তবে আমি এমন একটা কিছু পেয়েছি যা থেকে আপনার ম্যাজিক এবং চোখের ভুলের মধ্যেকার পার্থক্য ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ 5 বছর পরেও অনির্বাণের মাথার কলের তেল ফুরিয়ে যায়নি। এটাই আপনার সৌভাগ্য। অনির্বাণ মৃত বংশীবাবুর দিকে চেয়ে বলল, আপনি যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই আমার কাজে খুশি হতেন, কিন্তু চিন্তা করবেন না, আপনার খুনির শাস্তি আমি দিয়েই ছাড়ব, এবং সেটা হবে যোগ্য শাস্তি। অফিসার অনির্বাণের আচরণে অবাক হয়েই রয়ে গেল। তার কথা বলা, কেসের সম্পর্কে ধরে ফেলা সবকিছুই তাকে বিস্মিত করে রেখেছে। অনির্বাণ তার অবস্থা বুঝে বলল, এটাকেও কাজের নতুন ধরন হিসাবে ধরতে পারেন। যদি আপনি হৃদয়ের প্রতিটা কোণ থেকে কেস সমাধানের চেষ্টা করেন, দেখবেন মৃত ব্যক্তিও তার সর্বস্ব উজাড় করে দেবে আপনাকে সাহায্য করতে। অনির্বাণের মুখের হাসি বজায় থাকলো। সে ধীরে ধীরে এগিয়ে চলল। সুরেন্দ্র প্রশ্ন করল, চললেন কোথায়? এখানকার কাজ শেষ, তাই ক্রিমিনালকে অ্যারেস্ট করতে যাচ্ছি। আপনি আসছেন? সুরেন হাঁ হয়ে গেল। সে আলাপের কিছুক্ষণের মধ্যেই বুঝে গেছিল যে অনির্বাণের সুদক্ষ পর্যবেক্ষণ ক্ষমতার জোরে এই কেস তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, কিন্তু এরই মধ্যে বিশ্বাস করা তার পক্ষে অসম্ভব লাগছিল। আরে, আপনি তো আমাদের ডিপার্টমেন্টের 1 মাসের পরিশ্রমকে হাওয়ায় উড়িয়ে দিলেন। তাই নাকি? তাহলে তো আপনার আরো আগে আমার স্মরণে আসার দরকার ছিল। কথাটা মন্দ বলেনি অনির্বাণ। যদি আগে সে জানতো তাহলে হয়তো এতগুলো খুন হতোই না। এসব চিন্তা করে সুরেন্দ্র তার পিছন ধরল। পার্ক ছাড়িয়ে আরো কিছু দূর যাওয়ার পর অনির্বাণ অদ্ভুত একটা প্রশ্ন করল, আপনার কাছে টাকা আছে তো? হ্যাঁ, কেন? কি করবেন? কত আছে? 1006। কিন্তু কেন? কি করবেন তো বলবেন। হয়ে যাবে, চলুন। অনির্বাণ সুরেন্দ্রকে নিয়ে এলো কাছের একটা কাপড়ের দোকানে। দামি দেখে একটা প্যান্ট এবং একটা শার্ট কিনে সুরেন্দ্রকে পরতে বলল। সুরেন্দ্র কারণ জিজ্ঞাসা করে। অনির্বাণ বলে, আন্ডার কভারে কাজ করতে হবে এবং তার জন্য ছদ্মবেশ সব থেকে গুরুত্বপূর্ণ। সুরেন্দ্র কি হচ্ছে সেই সব মাথা ঘামানো বন্ধ করে দিল, কিন্তু অনির্বাণের ওপর সম্পূর্ণ ভরসা সে করতে পারল না। আর যাই হোক, যে মানুষটা এক নিমেষে তার 4,500 টাকা খরচা করালো তার উপর ভরসা করাটা একটু চাপের। জামা কাপড়ে পালা চুকলে অনির্বাণ আরো বলে, সবই তো হলো, কিন্তু এবার কুন্তল বিসর্জন পর্ব। সুরেন্দ্র চুল অনির্বাণের সামনে টাক বলে মনে হয়।
হঠাৎ করে 3 দিনের অপূর্ণ ঘুম যেন ধীরে ধীরে তাকে গ্রাস করতে লাগলো। আস্তে আস্তে তার চোখ ভারী হয়ে আসছিল, তার শরীরে বিরক্তিও আসছিল খুব, কিন্তু কাজ ফেলে রেখে তার কোনো কাজই করা সম্ভব হচ্ছিল না। সে এই কেসের সমাধানের জন্য অনেক কিছু খুঁজেছে, একেবারে দোরগোড়ায় এসে বিরক্ত হলে একেবারেই তো চলবে না। অনির্বাণের সঙ্গে সে এবার পৌঁছালো রুদ্র স্টাইল। শহরের প্রায় মাঝ বরাবর অবস্থিত এই দোকানে সমস্ত রকমের সুবিধা রয়েছে, হেয়ার ম্যাসাজ থেকে উন্নত মেশিন ব্যবহার পর্যন্ত। দোকানটি যথেষ্ট নামকরা এবং কঠোর পরিশ্রমে বানানো। একটা বিরাট হাই তুলে সুরেন্দ্র দোতলার বিল্ডিংয়ের দিকে তাকালো। অনির্বাণ সমানভাবে চেয়ে সুরেন্দ্রকে বলল, ঘুমিয়ে পড়বেন না আবার, তাড়াতাড়ি ফিরে আসবেন। আপনি আসবেন না? আপনি ঘুরে আসুন, আমাকে এখানেই পাবেন। সুরেন্দ্র আচ্ছা। বলে দোতলার সিঁড়ি ধরল। অনির্বাণ ঠিক বিপরীতে এক মিষ্টির দোকান লক্ষ্য করে এগিয়ে গেল। সে দোকানে জিজ্ঞাসা করলো, দাদা, আপনার দোকানে ডার্ক চকলেট আছে? সুরেন্দ্র ভেতরে ঢুকে দেখে গড়ের মাঠ, কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। সকাল 11টা বাজে, তার উপর আজকে কালী পুজো, বাইরের রাস্তা পর্যন্ত লাইন পড়ে যাওয়ার কথা। সে রুদ্রকে জিজ্ঞাসা করলো, আজ কাস্টমার নেই কেন? এইমাত্র দোকান করলাম স্যার, বাড়িতে বউ অসুস্থ, তাড়াতাড়ি দোকান করলে হয়তো ব্যবসা ভালোই হতো, কিন্তু অসুস্থ বউকে তো আর ফেলে আসতে পারি না। আপনার কি তাড়া আছে স্যার? সুরেন্দ্র মাথা নাড়িয়ে না বলল। বাহ বাহ, বেশ, তাহলে তাহলে আপনি শ্যাম্পু সিঙ্কের সামনে বসুন, শ্যাম্পু আগে করে দিই। হ্যাঁ, যা ভালো বোঝেন করুন, আমার আবার ঘুম পাচ্ছে। আচ্ছা স্যার, বেশি সময় লাগবে না। আপনি সিঙ্কের মুখোমুখি ওই চেয়ার করে বসুন, আমি এক্ষুনি আসছি। রুদ্র সাউন্ড সিস্টেমে ধীর গতির একটি কানকে মোহিত করা গান চালিয়ে দিল। সেই গানের তালে তালে সুরেনের পা নাচতে চাইল। সে একটা খুট শব্দ পেল, কিন্তু সেই সুর তার মাথাকে শান্ত করে দিল। তার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। রুদ্র তার মাথা ঝুঁকিয়ে জলের নল খুলে দিল তার চুল ধোয়ার জন্য। একটু পরই সে শ্যাম্পু দেবে। ঠান্ডা জল মাথা স্পর্শ হতেই সুরেনের শরীর একেবারে আচ্ছন্ন হয়ে পড়ল। এরপর তার নাকে একটা অদ্ভুত গন্ধ আসতে লাগলো। তার মাথা ধীরে ধীরে সকল চিন্তা থেকে মুক্ত হতে লাগলো। একটু একটু করে যত সিঙ্ক জলপূর্ণ হয়, সুরেনের চারদিকে ভাসতে সেই মিষ্টি মধুর গন্ধ। তার শ্বাস গ্রহণ করতে থাকে। এখন জল তার নাক ছুঁই ছুঁই। ধপধপে টাইলসের মধ্যে চারদিকে মিষ্টি গন্ধে বেষ্টিত হয়ে থাকতে সুরেনের বেশ ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ করে দৃষ্টি চোখ রেখে তার মুখ শক্ত হাতে রুদ্র চেঁকে ধরল সিঙ্কের মধ্যে। সুরেন্দ্র ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ নিজের নিঃশ্বাস আটকে নিল, কিন্তু সে করতে গিয়ে হলো বিপদ। সুরেনের হাত পা যেন অসাড় হয়ে পড়ছে। খুব করে ছোঁড়াছুড়ি করতে চাইলেও পারছে না। তার শরীরের মধ্যে মনে হচ্ছে যেন কোনো শক্তি বেঁচে নেই। এবার অক্সিজেন তার নাগালের বাইরে। নিজের জীবনের প্রতি কোনো ক্ষোভ না রেখে সকলকে বিদায় জানাতে যাবে, ঠিক তার পর মুহূর্তেই রুদ্রের মুখের বাঁকা হাসি উধাও হয়ে দরজায় হাজির হলো অনির্বাণ। হাসি মুখে সে বলল, বেশি দেরি হয়নি দেখছি। একাডেমিতে লক পিকিং আমার সবচেয়ে প্রিয় ক্লাস ছিল, এতদিনও দক্ষতা আছে এই অনেক। তারপর গলা ঝেড়ে বলল, আপনার খেলা শেষ মিস্টার রুদ্র, নাকি বলবো সিরিয়াল কিলার নাপিত মহাশয়। সুরেন মুখ তুলে অক্সিজেনের যতটা ঘাটতি পূরণ করা যায় চেষ্টা করল। রুদ্র দাঁড়িয়ে রইল বিস্ময়ে। সুরেন কয়েকবার কেশে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এসব এসব হচ্ছেটা কি? আর কয়েক সেকেন্ড দেরি হলেই যমরাজের দূত স্বয়ং আপনাকে নিতে আসতো। হোয়াট? কিভাবে কোনো ক্ষতিচিহ্নহীন অবস্থায় ড্রাগ অথবা মাদক প্রয়োগহীন একজনের ডুবে মারা যাওয়া লাশ পাওয়া যাচ্ছে শহরে, তার আসল উত্তর লুকিয়ে ওই শ্যাম্পু সিঙ্কের মধ্যে। রুদ্র পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওই শ্যাম্পু সিঙ্কটা পূর্ণ রয়েছে ODA দ্বারা। সুরেন্দ্র হতভম্ব। অক্সিজেন ডেফিসিয়েন্ট এয়ার, 10%-এরও কম অক্সিজেন থাকে এই বাতাসে। এর মধ্যে একবার শ্বাস নিয়েই সোজা অজ্ঞান। অ্যান্ড ইট ক্যান বি হোমমেড অলসো। ড্রাই আইসের সঙ্গে একটু হট ওয়াটার মেশালেই ডান। তার মানে যদি আমি একবারও এর মধ্যে নিঃশ্বাস নিতাম তাহলে? ইয়েস,
একেবারে তলিয়ে যেতেন, আরো 7টা মৃতের মতন। এবং নাপিতের 7 নয়, বরং 8 নম্বর খুন হয়ে যেত। এবার আমায় ধন্যবাদ দিন সঠিক সময় আগমন ঘটানোর জন্য। কিন্তু আপনি জানলেন কি করে এটা এক নাপিতের কাজ? সত্যি বলতে কি, প্রথমে শুধু অনুমানই ছিল, পাকাপোক্ত কোনো প্রমাণ আমার হাতে ছিল না। তবুও লক্ষ্য করে দেখতে গেলে কয়েকটা পয়েন্ট চোখে পড়ে। প্রথমত, সকল মৃত ব্যক্তিরই মাথার চুলগুলো যথেষ্ট বড় ছিল এবং তাদের রং সামান্য লালচে ছিল, যেমনটা শ্যাম্পুর পর কন্ডিশনার কিংবা তেল না মাখলে হয়ে থাকে। দ্বিতীয়ত, যখন কোনো বড় এবং সমৃদ্ধ ব্যক্তি পার্টি, জন্মদিন, বিয়ে বাড়ি অথবা সেরকম কোথাও ঘুরতে বেরোন, তাহলে হি ওয়ান্টস টু লুক গুড। সবার আগে মাথায় আসবে চুলটা কেটে আসি, দামি পোশাকের সঙ্গে চাই রিচ হেয়ার কাট। তৃতীয়ত, এখানে আসার পর অনেকটা পরিষ্কার হয় আমার আঁচ। সেলুনের পাশেই মাছের দোকান, এবং এত বড় সেলুন যার বাইরে থেকে ভেতরকার কিছুই দেখতে পাওয়া একেবারেই অসম্ভব। সে জায়গা সবচেয়ে উপযুক্ত খুন করার পক্ষে। একজন নাপিতের পক্ষে রেগুলার কাস্টমারের পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা কোনো বড় ব্যাপার নয়, আর সেটাকেই কাজে লাগিয়ে তিনি সঠিক দূরত্ব সম্পন্ন দামি ছাগল চুজ করেন। আর লাশের কি আছে? যে শহরের ঘুম সকাল 8টার আগে খোলেই না, সেখানে রাতের অন্ধকারে যেখানে খুশি ফেলে এলেই হলো মরা। ম্যাপ দেখে ধরতে পারাটা যথেষ্ট শক্ত ছিল আপনাদের সবার পক্ষে। রুদ্র সঠিক সময়ের অপেক্ষায় ছিল এতক্ষণ। যখন সুরেন্দ্র তার দিকে প্রশ্ন নিয়ে ঘোরে, সে আমতা আমতা করতে থাকে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোতে চায় না। ঠিক যখনই সে অনির্বাণের পাশ দিয়ে দরজার ফাঁক পায়, ঢোক গিলে সে সোজা দৌড় লাগায়, সোজা চলে যায় ছাদের ওপর। অনির্বাণ এবং সুরেন্দ্র আসে তার পিছু পিছু। ছাদে এসে রুদ্র কোনো রকম সুবিধা করতে পারে না, একেবারে দিশেহারা হয়ে পড়ে সে। আর পালিয়ে কোনো লাভ নেই, সমস্ত রাস্তা বন্ধ। সুরেন্দ্র তার দিকে বন্দুক তাক করলো। নিজের জায়গা থেকে এক পাও নড়বে না, চুপচাপ বলে ফেলো তোমার এতগুলো খুনের পিছনে থাকার কারণ কি ছিল। নিজের চশমা ঠিক করে মুখে একটা বিকৃত হাসি এনে রুদ্র বলল, জানতে চাও কেন? টাকার জন্য। মজা করার জায়গা পাওনি না? শুধু টাকার জন্য তুমি 7টা নিরীহ মানুষের প্রাণ নিলে? নিরীহ? আমায় মিথ্যে ইনভেস্টিং টিপস দিয়ে ঠকিয়েছে, আর তারা নিরীহ? আমার মতো আরো কত সাধারণ মানুষের সংসার যারা ধ্বংস করেছে, তারা নিরীহ? আমার চোখে যেটা আমি করেছি তা একদম ঠিক। তাতে আমার কোনো দুঃখ নেই, পশ্চাতাপ নেই। আমার এই 40 বছরের ছোট্ট জীবনে আমি পৃথিবী থেকে কয়েকটা কাপুরুষ অর্থলোভী হায়না সরতে পেরেছি। তাতে আমি নিজেকে অনেক মহান মনে করি। আপনারা আমাকে শাস্তি দিতে চাইলে দিতেই পারেন আইন মতে, কিন্তু আমার কাছে আমি দোষী নই। সুরেন্দ্র কিছু একটা বলার প্রস্তুতি নিচ্ছিল, তবে তার আগেই অনির্বাণ বলল, জাম্প। রুদ্র এবং সুরেন্দ্র দুজনেই অবাক। এখান থেকে সোজা লাভ দাও। যারা মানুষের খুনের পর নিজেকে ভগবানের অবতার মনে করে এবং তারা কোনো দোষ করেনি ভাবে, তাদের জন্য এই পৃথিবী নয়। যাও। লাফ দেবে মানে? সুরেন্দ্র মাথায় কিছুই ঢুকলো না। সত্যি কি তাকে লাফ দিতে বলছে অনির্বাণ দোতলা থেকে? কিন্তু রুদ্র কেন শুনবে তার কথা? সুরেন্দ্রের মাথায় ঘুরতে লাগলো এইসব, কিন্তু তার মনের মধ্যে কেমন যেন ভয় কাজ করতে লাগলো, কারণ সে অনির্বাণের নিষ্প্রাণ চোখে এক অদ্ভুত চমক লক্ষ্য করে, আর সে চমকের ফল কিছুক্ষণের মধ্যেই প্রকাশ পায়। রুদ্র অনির্বাণের কথা শোনার কয়েক মুহূর্তের মধ্যেই স্থির চোখে দাঁড়িয়ে গেল, যেন অনির্বাণ তাকে হিপনোটাইজ করে ফেলেছে। সে অনির্বাণের মুখ থেকে যাও শোনার অপেক্ষায় ছিল। অনির্বাণের মুখ থেকে শব্দটা বেরোনোর সঙ্গে সঙ্গে রুদ্র ছুটল ঝাঁপ দিতে, আর অপরদিকে অনির্বাণ পড়ে গেল মাটিতে ঝপ করে। সুরেন এবার পড়ল মহাদ্বিধায়। এখন সে কি করবে? তার মনে হচ্ছিল যেন তার হাত পা একেবারে বাঁধা। সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। এখন বেশি চিন্তা ভাবনা করার সময়ও নয়। তাকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে একটা উপযুক্ত রাস্তা বাঁচতে হবে। সে ততক্ষণে যাবে রুদ্রকে বাঁচাতে, নাকি পাথরের মতো দাঁড়িয়ে থাকবে এবং চেষ্টা করবে ভাবার যে কি চলছে এখানে। না না, হাতে একদম সময় কম। সে ছুটল, সুরেন্দ্র ছুটল রুদ্রকে লাফ দেওয়ার হাত থেকে বাঁচাতে। রুদ্র ততক্ষণে ঝাঁপ দিয়ে দিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে সুরেন্দ্র তার বাঁ পাটা আঁকড়ে ধরতে সক্ষম হলো। রুদ্র বেঁচে গেল এবং তার ঘোরও কেটে গেল।
সে ভয়ে ছোড়াছড়ি করতে লাগলো হাত পা। এবার তাকে ধরে রাখা কঠিন হলো সুরেন্দ্রর পক্ষে। কিছুক্ষণের মধ্যেই অনির্বাণ জেগে উঠল। মাথা ধরে সে জিজ্ঞাসা করলো, কি হলো? আমি আমি কি কিছু করে ফেলেছি নাকি? হ্যাঁ, তোমার কথা শুনে রুদ্র ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল। অনির্বাণ নিজের উপর ভীষণ রেগে উঠল। আমি জানতাম এমন একটা কিছু ঘটতে চলেছে। তোমার কথা শোনাটাই ভুল হয়েছে, কোনো কেস হাতে নেওয়াটাই আমার ভুল। আমি গোয়েন্দা হওয়ার বিড়বিড় করা বন্ধ করে আমায় সাহায্য করুন, একে ধরে তুলি। অনির্বাণ আশ্চর্য হলো। কি? কালপিট বেঁচে আছে? আপনি কি তাকে বাঁচিয়ে নিলেন? আপনি এদিকে আসুন, দেখে যান। অনির্বাণ আবার চিন্তায় পড়ল। আরে কি হলো? তাড়াতাড়ি আসুন এবং আমায় সাহায্য করুন, আমার হাত ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, করছি। পথ চলতে অনেকেই ছাদ থেকে একজনকে ঝুলতে দেখে ভয় পেয়ে যান। তারা সময় নষ্ট না করে পুলিশে খবর দেন। প্রায় 25 মিনিট পর অশোক বাগচি গোটার সাথে অফিসারের সঙ্গে ঘটনাস্থলে হাজির হন। রুদ্রকে অ্যারেস্ট করা হয় এবং অনির্বাণকে পাঠানো হয় সোজা হসপিটাল। সুরেন্দ্র কেসের রিপোর্ট দিতে যায় ব্যুরো। 7ই নভেম্বর 2018। অনির্বাণকে দেখতে তার বাড়ি গেল সুরেন্দ্র। দেখে দরজা খোলা। অনির্বাণ মনের সুখে সোফায় ঘাড় হেলিয়ে বসে আছে। আপনারই অপেক্ষায় ছিলাম, আসুন বসুন সামনে। অনির্বাণ তাকে সামনে চেয়ার দেখালো। সুরেন্দ্র বসল। মনে তার অনেক প্রশ্ন, কিন্তু শুরু করতে গিয়েই বারবার যেন তার জিভ জড়িয়ে যাচ্ছে। ঘরের শান্তি ভঙ্গ করে অনির্বাণ বলল, আমি কখনো ভাবিনি আপনি একটা সিরিয়াল কিলারকে বাঁচাতে ছুটবেন। আপনি আমার নিজের সম্পর্কে এত কিছু বলার সত্ত্বেও এটা লুকিয়ে গেলেন। আপনি হিপনোসিস জানেন? কে বলল? আপনার মুখ থেকে শুনলাম প্রথমবার। আমি তো সচক্ষে দেখলাম। আপনি কোনো এক মন্ত্র বলে নাপিতকে বাধ্য করলেন ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য, তারপরও বলবেন? আমাকে বলা হয়েছিল আমি কালপিটকে বশ করে অনেক খুন করেছি, কিন্তু বিশ্বাস করুন আমার সেই সম্পর্কে কোনো স্মৃতি জীবিত নেই এখন। আমি আমার চোখের সামনে লোকেদের মৃত পড়ে থাকতে দেখেছি, কিন্তু কখনো সেটা আমি করেছি কিনা তার কোনো প্রমাণ খুঁজে বার করতে পারিনি। একাডেমিতে আমার কেস সমাধানের হার 100%, কিন্তু অ্যারেস্ট রেট 0%। আচ্ছা, আমার সম্পর্কে এই তথ্য অশোকবাবু আপনাকে বলেননি? একজন গোয়েন্দার পক্ষে এটা মোটেও ঠিক কাজ নয়। জানি, আর সেই জন্যই তো আমার লাইসেন্সটা ব্যান করা হয় এবং কেসে কাজ করা বন্ধ করা হয়। কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই। অনির্বাণের মুখে হাসি ফুটল। আমি আমার মন পরিবর্তন করেছি। আমি বুঝে গেছি আমার কিসের প্রয়োজন ছিল। আমার জীবনে আপনার মতো বোকা অফিসার একটা দরকার ছিল। আজ থেকে আমরা বন্ধু এবং পার্টনারও বটে। আর আপনি করে কথা বলা আমার দ্বারা হবে না। হ্যাঁ, তোমার এত বড় নাম সুরেন্দ্রনাথ, আমি ডাকতে পারবো না, তাই আমি তোমার নাম দিলাম সুরেন। চলবে তো? বেশ, আপনার যা ভালো লাগে। আজকের পর থেকে তোমার মাথার দায়িত্ব আমার, এবং আমাকে নতুন নতুন কেস এনে দেওয়ার দায়িত্ব আমি তোমায় দিলাম। বুঝতে পারলে? তাই প্রাণ খুলে হাসো, কারণ স্টার্টিং টুডে ইউ উইল বি আ ফেমাস ইন্সপেক্টর। শুনছিলেন তরিতের কলমে শেষ থেকে শুরু। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, ইন্দ্রনীল, বর্ণালী, সুদীপ্ত, জয়, জয়দীপ ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।